নমস্কার, কুনয় সরকার বলছি। এসক্লেপিয়া হেলথের তরফ থেকে আপনাদের আগাম পুজোর শুভেচ্ছা, শারদ অভিনন্দন জানাই। পুজো তো আসছেই, পুজোর গন্ধ হাওয়া এসে গেছে। তার সঙ্গে সঙ্গে আজকে আমরা বসে আছি 28 তারিখে, 29 তারিখে হলো ওয়ার্ল্ড হার্ট ডে। ওয়ার্ল্ড হার্ট ডে আমরা উদযাপন করি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অন্যদের চার্টারে করা হয়, কিন্তু হার্ট একটা অদ্ভুত ব্যাপার, জানেন তো। তো যদি এমনটা হতো যে হার্ট কেবল ওয়ার্ল্ড হার্ট ডেতে কাজ করবে, খুব অসুবিধা হতো। কারণ ঈশ্বর, প্রকৃতি, ভগবান যাকেই বিশ্বাস করেন, তো তিনি যখন আমাদের মোটামুটি এটা তৈরি করার প্ল্যান নিচ্ছিলেন, তিনি শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে এমন একটা ব্যবস্থা করেছিলেন, তারা অনেকক্ষণ কাজ করবে, খানিকক্ষণ বিশ্রাম করবে। কিন্তু হার্ট বাবাজির বিশ্রাম বলে কোনো ব্যবস্থা হয়নি। ওই জবের থেকে আমরা সেই মায়ের থেকে ভূমিষ্ঠ হলাম, আর জবের থেকে লোকে আমাদের বলহরি হরিবল বলে নিয়ে যাবে। এই এন্টায়ার পিরিয়ডটার মধ্যে শরীরের একমাত্র অর্গান এই হার্ট, যে পাম্প করছে মিনিটে 70 বার 80 বার করে, প্রায় দিনে 1 লক্ষ বার করে। আপনার যদি 60 বছর বয়স হয় তাহলে মোটামুটি আপনার 350 কোটি বার হার্টবিট হয়ে গেছে। একবারও রিচার্জ করতে হয়নি, একবারও পানের দোকানে গিয়ে ক্যাশ পয়সা দিতে হয়নি, একবারও পেটিএমে হাত পড়েনি, এবং নিরবিচ্ছিন্নভাবে একে কাজ করতে হয়েছে। আর হার্ট নিয়ে আমাদের এত চিন্তা ভাবনা এই কারণেই যে হঠাৎ করে যে জিনিসটা আমরা মনে করি, আরে এ তো আমার সঙ্গে আছে, এই বুকের মধ্যে আছে। হার্টটা বুকের মধ্যে আছে, কেন বুকের মধ্যে আছে? যেরকম সিন্ধুকে পয়সা করি গয়নাগাটি রাখেন, তো ভগবানও বুঝেছিলেন যে এটাকে একটু সাবধানে রাখতে হবে। ওই জন্যে পেটের ওপরে হাড় দেয়নি, বুকের ওপরে হাড় দিয়েছে, যাতে সিন্ধুকে গয়নাগাটি রাখার মতো এটাকে একটু সযত্নে আমাদের শরীরের সিন্ধুকে দুটো জিনিসকে উনি হাড় দিয়ে প্রোটেক্ট করেছিলেন। একটা হলো ব্রেন, একটা হলো হার্ট অ্যান্ড লাংস টুগেদার। তো হার্টের ব্যাপারে আমরা চিন্তা করি, আমরা চিন্তা করতে বাধ্য হই, কারণ সে যতক্ষণ চলে একেবারে নিঃশব্দ কর্মীর মতো কাজ করে যায়। গণ্ডগোল যখন করে তখন হঠাৎ করে যেন আমাদের জীবনের একটা সাবলীল ছন্দের মধ্যে একটা ছন্দপতন হয়। তাই আমাদের ভাবায়, আমাদের চিন্তা করায়। আর বিগত হয়তো 3-4 দশক ধরে আমরা দেখছি যে আমাদের দেশে কি হলো, সোসাইটিতে কি হলো, যে এক সময় আমরা নানান রকম ইনফেকশন, কলেরা, টিউবারকুলোসিস, এই সমস্ত ইনফেকশন নিয়ে, ম্যালেরিয়া নিয়ে আমরা মেতে থাকতাম। তারপরে আমরাও বাকি পৃথিবীর মতো, যেটাকে লাইফস্টাইল ডিজিজ বলে, তার ফাঁদে পা দিলাম, এবং আমাদের শহরে, গ্রামে, মফস্বলে সব জায়গাতেই এই সমস্যাটা বাড়তে থাকলো। আর এই যে 1.5 বছর ধরে, প্রায় 2 বছর হতে চলল, আপনি যে একটা প্যান্ডেমিক সাইক্লোনের মধ্যে পড়েছিলাম, এবং তাও আমরা যে কজন আজকে তার থেকে মোটামুটি প্রাণটা বাঁচিয়ে বেরিয়েছি। ব্যাপারটা হলো, গত এই 1.5-2 বছরের মধ্যে আমাদের যার কিছু চেক আপ, আমাদের কেউ হয়তো ব্লাড প্রেশারের ওষুধ খেতেন, কেউ ডায়াবেটিস, কারো হার্টের কিছু ওষুধ চলতো, চেক আপ চলতো, সেই ব্যাপারগুলো অনেকটা অগোছালো হয়ে গেছে। তাই আজকে আমরা খুব একটা জটিলতা, কোনো রকম ভোড়াভুড়ি, কাটাকাটি, এই করুন সেই করুন, তার মধ্যে না গিয়ে আমরা কতগুলো খুব সহজ বেসিক ব্যাপার আপনাদের সাথে একটু আলোচনা করে নেব। যে নিজেদের সবাই আপনারা জানেন, হ্যাঁ, আমরা কেউ আপনাদের ওপর থেকে একটা জ্ঞান দেওয়ার চেষ্টা করছি না, আমরা একটু সহজভাবে কিছু বেসিক কথা ঝালিয়ে নেব। এবং তার জন্যে, যেহেতু আমার জ্ঞান বুদ্ধি খুবই কম, আমার সঙ্গে দুজন আছেন। আমার সঙ্গে আছেন ডক্টর পরমার্থ ভট্টাচার্য, যিনি নন ইনভেসিভ কার্ডিওলজিস্ট, ফিজিশিয়ান। উনি হার্ট, ডায়াবেটিস, জেনারেল মেডিসিন সমদক্ষতার সঙ্গে হি প্র্যাকটিসেস দ্য ওয়াইড রেঞ্জ অফ মেডিসিন। আর আজকে আমাদের শহরের নবীন কার্ডিওলজিস্টদের মধ্যে একজন প্রতিষ্ঠিত, এক অর্থে প্রতিষ্ঠিত, আর এক অর্থে উদীয়মান কার্ডিওলজিস্ট, ডক্টর এস.কে. এবং ও খুব ভালো কাজ করছে, এবং ওয়ান অফ আওয়ার ভেরি ইয়াং ট্যালেন্টস টু বি প্রাউড অফ। তো তারা আমার জ্ঞান বুদ্ধির বলতে বিরাট, আমার জ্ঞান বুদ্ধিটা হলো কলকাতার রাস্তার মতো, খানিকটা পিচ, অনেকটা গর্ত, এবং এই যে গর্তগুলো আছে এরা আমাকে সাহায্য করবে সেগুলো ভরাট করতে। তো আমি প্রথমে
পরমার্থকে জিজ্ঞেস করি। পরমার্থ, এই বাঙালির তো অনেক কিছু পেয়ারিং ছিল, হ্যাঁ, সেই পি কে ব্যানার্জি, অমল দত্ত, সুচিত্রা, উত্তম, হানা টানা, তো সেরকম এই যে ডায়াবেটিস হার্টের মধ্যে একটা মেলবন্ধন, যে ডায়াবেটিস বললে হার্ট এসে পড়ে, হার্ট বললে ডায়াবেটিস এসে পড়ে। তো তুমি একটু সহজে আমাদের বলো যে সেইটা কেন, এবং এবং আজকে যারা গত 1-1.5 বছর ধরে ডায়াবেটিস কন্ট্রোল বা ওষুধপত্রটা হয়তো ঠিক চোখে চোখে রাখতে পারেনি, তারা এখন কিভাবে আবার তাদের একটা ফলো আপ শিডিউলের মধ্যে আসতে পারে? স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার যেখান থেকে শুরু করেছিলেন সেখান থেকে আমি ধরি যে হার্ট হচ্ছে এমন একটা যন্ত্র যেটা আমৃত্যু কাজ করবে জন্মাবধি, কিন্তু তার কোনো রেস্ট নেই। ফলে একটা মানুষের যখন শেষ দিন আসে তখন আমরা প্রথমেই বলি তার হার্ট ফেল করেছে, সেই জন্য সে মারা গেছে। এই হার্ট ফেল শব্দটা আমাদের কাছে অনেক রকম মানে আছে। আমাদের ডাক্তারি পরিভাষায় অত মানে আক্ষরিক অর্থে আমরা হার্ট ফেল কথাটাকে ব্যবহার করি না, যে হার্ট ফেল করে গেল এরকমভাবে ব্যবহার করি না। কিন্তু যেহেতু হার্ট বন্ধ না হলে মানুষটা শেষ হবে না, সেহেতু প্রতিটা অসুখকেই আমরা এই হার্টের বন্ধ হওয়ার সঙ্গে কোরিলেট করার চেষ্টা করি। ডায়াবেটিসও এমন একটা অসুখ, যে অসুখটাতে আপনারা সবাই জানেন যে মধুমেহ আমাদের শরীরে সুগারের পরিমাণটা রক্তে বেড়ে যায়, কিন্তু বেড়ে গেলে কি হয় সেটা কোনো দিন ভাবিনি। জ্বর জ্বালা পেট খারাপ হলে আমাদের একটা হার্ড এন্ড পয়েন্ট আছে, আমার জ্বর হয়েছে, ওষুধ খাবো, জ্বরটা সেরে যাবে। কিন্তু সুগার বেড়ে গেছে, একটা ওষুধ খাবো, সুগারটা কমে যাবে, পরের দিন আবার থেকে জিলিপি খেতে চলে যাব, এই ব্যাপারটা কিন্তু চলবে না। সুগারটা বেড়ে যাওয়ার মানে হচ্ছে শরীরের ভেতরে একটা মেটাবলিজমের গণ্ডগোল হয়েছে, এবং সেই গণ্ডগোলটা হওয়ার পরে সে শুধু কোনো একটা জায়গায় কাজ করে না, সে চোখে গিয়ে ক্ষতি করছে, সে হার্টে গিয়ে ক্ষতি করছে, সে কিডনিতে ক্ষতি করছে, সে ব্রেনে ক্ষতি করছে। এবং ক্ষতিটা কোথায় করছে? যে প্রতিটা অঙ্গকে যে রক্ত সঞ্চালন করার যে ধমনী, সেখানে গিয়ে সে একটা অসুবিধার সৃষ্টি করছে, যার ফলে রক্ত সঞ্চালনটা কমে যাচ্ছে, যেটাকে আমরা মাইক্রোভাস্কুলার, যেটা মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশনস আমরা বলে থাকি আমাদের পরিভাষায়। তো সেটা কিন্তু ডায়াবেটিস সবসময়ই করে, এবং হার্টের অসুখেও করে। ফলে হার্টের কত রকম অসুখ হয়, অনেক রকম অসুখই কিন্তু এই ডায়াবেটিসে হয়। হার্ট অ্যাটাক করতে পারে, সেটা আমরা সবাই জানি। হার্ট অ্যাটাককে কমনলি আমরা বলি হার্টে স্ট্রোক, তা নয়। হার্ট অ্যাটাক, বুকে ব্যথা নিয়ে ভর্তি হলো, তার জন্যে তারপরে অ্যাঞ্জিওগ্রাফি করতে হলো, এবং দেখা গেল দুটো আর্টারিতে ব্লক, স্টেন্ট বসাতে হলো, কিংবা সবকটা আর্টারিতে ব্লক, আমরা বাইপাস করতে হলো। এই একটা বড় ধমনীতে না, ছোট ছোট ধমনীতে তারা বাধা সৃষ্টি করে যেটা করলো, সেটা হচ্ছে হার্টের কাজ করার ক্ষমতাটাকে আস্তে আস্তে নষ্ট করে দিল। হার্টটা আস্তে আস্তে বড় হয়ে গেল, ডায়ালেট করে গেল, সেটাকে আমরা বলি ডায়াবেটিক কার্ডিওমায়োপ্যাথি। তার এই ডায়াবেটিক কার্ডিওমায়োপ্যাথির কিন্তু সেরকম একদম ছুরি কাঁচি দিয়ে জিনিসটাকে সাফসুতরো করে দেওয়ার কোনো জায়গা নেই। ফলে ডায়াবেটিক কার্ডিওমায়োপ্যাথি যদি হয়, তাহলে পেশেন্টকে সারা জীবন ওষুধ খেতে হবে। এর থেকে বেরিয়ে আসার জন্য যে জিনিসটা করা দরকার, সেটা হচ্ছে খুব পরিষ্কার, যে আমরা ডায়াবেটিসটাকে যদি কন্ট্রোল করতে পারি। ডায়াবেটিস কন্ট্রোল করার মানে কি? মানে হার্ড এন্ড পয়েন্ট ব্লাড সুগারটাকে এত থেকে এতর মধ্যে রাখবো নয়। যদি আমাদের যারা দেখছে তাদের একটু গাইডলাইন দিয়ে দাও, যে মোটামুটি তোমরা যখন একজনের রিপোর্ট দেখো, কি কি প্যারামিটার দেখে তোমরা মনে করো যে হ্যাঁ, এনার ডায়াবেটিসটা মোটামুটি একটা বাঁধনের মধ্যে আছে? হ্যাঁ, এখনো পর্যন্ত আমরা যে প্যারামিটারগুলো দেখতাম, যারা ডায়াবেটিক রোগী তারা সবাই জানেন, গ্লাইকোসাইলেটেড হেমোগ্লোবিন, ফাস্টিং ব্লাড সুগার, পিপি ব্লাড সুগার দেখতাম। কিন্তু এখন আমরা যেটা বুঝতে পেরেছি, সেটা হচ্ছে শুধু গ্লাইকোসাইলেটেড হেমোগ্লোবিন, পিপি আর ফাস্টিং দেখলে হবে না। কেন, ব্লাড সুগার এমন কোনো, ব্লাড সুগার আর ব্লাড প্রেশার সারাদিন একটা ব্যান্ড আমরা স্যার দেখবো ডায়াগনাল ভেরিয়েশন কিছু হচ্ছে কিনা, কিংবা ওভার এ লং পিরিয়ড অফ টাইম আপনার ব্লাড সুগারটা ফ্লাকচুয়েট করছে। তুমি একটু বুঝিয়ে বলো এই ডায়াগনাল ভেরিয়েশন। হ্যাঁ স্যার, এটা ব্লাড সুগারটাকে একটা ব্যান্ডের মধ্যে আমরা রাখার চেষ্টা করি। ধরুন 80 থেকে 120 একটা ব্যান্ড। সেই ব্যান্ডের মধ্যে যদি তার ব্লাড সুগারটা থাকে, মানে কখনো 90 হলো, কখনো 110 হলো, কখনো 120 হলো, কখনো 80 হলো, 70 হলো, ততদিন রুগীটা ভালো থাকবে। কিন্তু এই ব্যান্ডের মধ্যে থাকতে গিয়ে খালি পেটের ব্লাড সুগারটা দেখলাম 80, খাবার পরে দেখলাম 120, কিন্তু তার মাঝখানে ব্লাড সুগারটা 160 হয়ে গেছে। কিংবা খালি পেটে যখন তার কিছুক্ষণ আগে যখন তার ব্লাড সুগারটা হয়তো 70 হয়ে গেছিলো,
তাহলে তার ফ্লাকচুয়েশনটা 70 থেকে 160 হয়ে গেল। এই ফ্লাকচুয়েশন যত বেশি হবে তত ওই মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন বেশি হবে। এটা আজকে গ্রোথ চার্ট মেইনটেইন করি হ্যাঁ। ছোটবেলায়। হ্যাঁ, তো তাহলে দেখো সেইভাবে পরমাণু খরচ সম্য অনুযায়ী। প্রস্তুত, তাহলে সেটা আমরা ধরবো কি করে, তুমি ধরবে কি তার করে? জন্য এখন কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিংয়ের একটা ব্যবস্থা হয়েছে, কিন্তু তার থেকেও বড় জিনিস সেটা হচ্ছে মানুষকে বুঝতে হবে যে আমরা যখন ডায়াবেটিসের চিকিৎসা, ডায়াবেটিস মানে আপনার সুগার বেড়ে গেছে, ভগবান কি করেছিলেন যে আমাদের বলেছিলেন তোমরা খাও, ভেতরে একটা যন্ত্র দিয়েছিলেন যে খাবার পরে যার সুইচটা অন হতো প্যানক্রিয়াস থেকে ইনসুলিন বেরোতো এবং সে খাবারের মধ্যে যে গ্লুকোজটা, যেটা আমাদের দরকার, কিন্তু ব্রেন গ্লুকোজ ছাড়া বাঁচবে না, এটা আমাদের দরকার, সেটা ঠিক ঠিক জায়গায় ঠিক ঠিক সময়ের জন্য তাহলে রেখে দিত। এখন ধরো আমরা তো বেশ কিছুদিন ওই গ্লাইকোসাইলেটের এই নির্ভর ছিলাম, এখন সাধারণভাবে এই 24 আওয়ার্স গ্লুকোজ মনিটরিং কি অ্যাভেলেবল, না হলে কি করে? হ্যাঁ, এখন আমাদের কাছে গ্লুকোজ মনিটরিংটা ওয়াইডলি অ্যাভেলেবল হয়েছে, মাঝে বছর দুয়েক আগেও যেটা ছিল না, কিন্তু তার থেকেও অনেকগুলো মেথডই অ্যাভেলেবল হয়েছে স্যার। একটা ছুঁচের মতো জিনিস মেশিনের শরীরের মধ্যে লাগিয়ে দেওয়া হয়, কিছুদিন বাদে খুলে নিয়ে গিয়ে যেটাকে দেখা অল্টার মনিটরিংয়ের মতো অনেকটা। আর একটা এখন যেটা হয়েছে সেটা হচ্ছে গায়ে একটা প্যাচের মতো লাগিয়ে দেওয়া হয় এবং সেটা রিমোটলি আমরা দেখতে পারি যে কতটা হয়েছে। ফলে আমাদের টেকনোলজিক্যালি অনেক বেশি অ্যাডভান্সড হচ্ছে এবং এটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু তার থেকে বড় কথা আমাদের বুঝতে হবে যে আমরা যেন ফ্লাকচুয়েশনটা নিজেরা অ্যালাউ না করি। মানে আজকে আমি জানি যে আমি এখন আমি কি করলে ফ্লাকচুয়েশনটা হবে, বা আমাদের যারা শুনছেন কি তারা কি habits, করবেন না? আমরা dietary হ্যাঁ, habits, আমরা food ডায়েটারি exercise, হ্যাবিটটাকে ঠিক সেগুলো করতে হবে। হ্যাঁ। তার কারণ ভগবান যেটা করেছিলেন, যখন খাবে তখন ইনসুলিন বেরোবে, আমরা যখন ওষুধ দিচ্ছি আমরা উল্টো দিক থেকে যাই, আমরা আগে ওষুধ দিয়ে ইনসুলিনটাকে বার করে নিই, তারপরে বলি তুমি খাও। তাহলে এই দুটোকে মেশাতে গেলে প্রথম যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে সময়ে খাওয়া দাওয়া এবং সেটাও পরিমিত আহারে খাওয়া দাওয়া। এখানে আমার এখানে একদিন আমি একটু গুছিয়ে যদি বলি, যদি আমরা হার্টের রিস্ক ফ্যাক্টরগুলোকে ডিটারমাইন করতে চাই, ডায়াবেটিস অ্যান্ড কার্ডিয়াক ডিজিজ আমরা বেসিক্যালি বলি ডেডলি ডুয়োস কম্বিনেশন, হ্যাঁ, যেমন 3 মাস্কেটিয়ার্সের মতো। তো হার্ট ইটসেলফ রিস্ক ফ্যাক্টরগুলোকে যদি আমরা ওয়ান বাই ওয়ান করি, ইট স্ট্যান্ডস ফর হার্ট অনলি। H for hereditary, diabetes is to some extent hereditary. HDL is your good cholesterol, H stands for HDL. Then E for exercise, how much you exercise, কতক্ষণ, আমরা যেটা বলি যে অ্যাটলিস্ট 30 minutes a day aerobic exercise আপনাকে করতেই হবে। দেন A ফর অ্যাডিকশন, যেটা আমরা রিসেন্ট প্রজন্ম, যেটা স্যার বারবার করেই বলছেন যে কীভাবে আমরা অ্যাডিকশানে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি, নট অনলি টু দ্য অ্যাডিকটিভ এজেন্টস লাইক টোবাকো, অ্যালকোহল, নট লাইক দ্যাট, উই আর অ্যাডিক্টেড অন্য ইন্টারনেট। হ্যাঁ, ইন্টারনেট অলসো, ইট প্রডিউসেস enormous mental stress, prolonged internet usage, prolonged Facebook, other social media usage, সেগুলো ফ্রম চাইল্ডহুড। দেখো সৌম্য, সোজাসুজি আমাদের হ্যাঁ। দেখে দেখে না বলে বলা উচিত, আজকে অনেকে এই যে সাবস্টেন্স অ্যাবিউজ, হ্যাঁ, খুবই বেড়ে গেছে। লোকে এখন উইকেন্ডে ঠিক আছে সবাই আনন্দ করুক, নাচ গান করুক, কোনো অসুবিধা নেই, একদম, কিন্তু সেই আনন্দ সঙ্গে সঙ্গে কেমিক্যাল আনন্দ হয়ে গেলে খুব খুব অসুবিধা মুশকিল। আছে। দেন রেস্ট, আর স্ট্যান্ড ফর রেস্ট, হ্যাঁ, রেস্ট সেই- ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ডায়াবেটিস। একটা এদিকে পেশেন্টের এদিকে এদিকে কোকেন, তারপর হেরোইন, তারপর এলএসডি, এবং এগুলো আমাদের একটা অর্নামেন্ট অফ ইউথ, যে ভুলটা আমরা সিগারেট নিয়ে করেছি। এক্স্যাক্টলি, যখন 70s and 80s এ বাঙালি বলতো যে সিগারেট খাও, দ্যাট ইজ অ্যান এলিগ্যান্ট, হ্যাঁ। সেই জিনিসটাই এখন রিসেন্ট প্রজন্ম কি করছে, আরো অনেক বেশি অ্যাডিকটিভ হয়ে যাচ্ছে অন্যান্য জিনিস। দেখো, আমি একটা কথা বলি, আমি রিসেন্টলি একটাতে বলেও ছিলাম, এই যে কতগুলো খুব মর্মান্তিক ঘটনা ইয়াং এজে কার্ডিয়াক অ্যারেস্ট এটসেট্রা, একদম। বিশেষ করে যারা ওই ফিল্ম ওয়ার্ল্ড, এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডে আছে, that to some extent অলমোস্ট goes- ইনভেরিয়েবলি দে ওয়ার রিলেটেড টু সাবস্টেন্স অ্যাবিউজ। and also to some extent bodybuilding also, the inappropriate intake of high protein diets, মানে ইনজেক্টেড। আচ্ছা, আমি একটা অন্য প্রসঙ্গে, Anabolic steroids। হ্যাঁ। আমরা একটা অন্য প্রসঙ্গে সৌম্য তোমার কাছে ফিরে আসি। আমাদের পরমার্থ হাইলাইট করলো ডায়াবেটিস কন্ট্রোল, এবং যারা যারা আমি আর হয়তো- একটু ছোট্ট ডায়াবেটিস নিয়ে বলে নেব, যেটা ডায়াবেটিক পেশেন্টদের অলওয়েজ একটা স্ক্রিনিং, হার্টের টি স্ট্যান্ডস ফর ট্রিটমেন্ট, কারণ অলমোস্ট 50% অফ দ্য ডায়াবেটিক পেশেন্টদের হার্ট অ্যাটাক, যেটা ডক্টর পরমার্থ ভট্টাচার্য বললেন, দ্যাট ইজ সাইলেন্ট মায়োকার্ডিয়াল। হ্যাঁ, তুমি স্ক্রিনটা কি করে করবে সেটা হ্যাঁ। বলে দাও। তো ডায়াবেটিক পার্টে স্ক্রিনিংয়ের জন্য অবভিয়াসলি আপনার ফাস্টিং অ্যান্ড পোস্টপ্রেন্টাল ব্লাড সুগার অ্যালং উইথ HbA1c, যেটা স্যার বললেন, সবসময় রাউন্ড দ্য ক্লক ব্লাড সুগার মনিটরিং পসিবল হয় না, বাট অ্যাটলিস্ট যারা টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস 5 ইয়ার্স অলরেডি ডায়াগনোসড, দে শুড আন্ডারগো ECG এবং ইকোকার্ডিওগ্রাফিক স্ক্রিনিং অ্যাটলিস্ট অ্যানুয়ালি।
যেটার থেকে আমরা বেসিক কোনো অ্যারিথমিয়াস, ইভেন ডায়াবেটিক পেশেন্টস আর প্রোন ফর অ্যারিথমিয়াস, যেটা স্যার বললেন ডায়াবেটিক কার্ডিওমায়োপ্যাথি আনডায়াগনোজ থাকে, এট্রিয়াল ফিব্রিলেশন, ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়াস, অনেক কিছু যেগুলো ডেডলি সাডেন কার্ডিয়াক ডেথ নিয়ে প্রেসিপিটেট করতে পারে। আজকে দেখো ইকো ইসিজি তো ওয়াইডলি অ্যাভেলেবল, যে কোনো জায়গায়, বাড়ির প্রত্যন্ত জায়গাতে। ইভেন ইসিজি মনিটরিং এখন তো পালস অক্সিমিটার আসার পর আমি অন্ততপক্ষে কোভিড সিচুয়েশনে 2020 and 21 আমি বলে না, আমরা সবাই টেলিকন মেডিসিনের মাধ্যমে বাড়িতে বসে অনেক পেশেন্ট দেখেছি। তো ইট ইজ ভেরি ইজি আপনার ব্লাড সুগার গ্লুকোমিটারের মাধ্যমে মনিটর করা, পালস অক্সিমিটারের মাধ্যমে পালস মনিটর করা, হ্যান্ডহেল্ড ইসিজি মেশিন এসে গেছে যেগুলো আপনি হাতে পালসের ওপরে রেখেও, ইভেন স্মার্ট ওয়াচেস ক্যান আইডেন্টিফাই অ্যারিথমিয়াস, ভেরি ইজি। তো এই কয়েকটা বেসিক সিস্টেম যদি আপনার বাড়িতে অ্যাভেলেবেল থাকে, দো টু সাম এক্সটেন্ট কস্টলি, কারোর ক্ষেত্রে একটু অ্যাফোর্ডেবল হয় না, কিন্তু আমার মনে হয় যদি অ্যাটলিস্ট বছরে একবার আমরা রুটিন চেক আপে থাকতে পারি, আমরা ডেডলি ডায়াবেটিসের আউটকাম বিট ম্যাক্রোভাস্কুলার আর ম্যাক্রোভাস্কুলার আমরা বেড়ে গেছে সবার পর থেকেই আমাদের, আমি এটা অনেকটাকে ভরের নিত্যতা সূত্রের উপর মনে করি। মানে আপনার টোটাল আপনি যে আনন্দটা করবেন সারা জীবনে সেটা ফিক্সড। আপনি কত তাড়াতাড়ি কত আনন্দ করছেন, ইওর আউটকাম উইল বি শর্টেড। আপনি সারা জীবনে যদি আপনার 1 কুইন্টাল মাংস খাওয়ার থাকে, আপনি যদি 1 বছরেই 50 কেজি খেয়ে নেন, তো অবভিয়াসলি আপনি বাকি বছরে আর 50 কেজি খেতে পারবেন। আচ্ছা, এখানে তোমরা আরেকটা খুব ইম্পর্টেন্ট কথায় নিয়ে এসছো। হ্যাঁ, তো যাই হোক, সকালবেলায় মাংসের ঝোল ভাত বললেই যেটা বেড়ে যাবে আর কি। তো সকালে আমরা নিজেদের একটু লোভ সম্বরণ করে আলোচনা করতে হবে। এই আবার সেই পুজো গন্ধ মাংসের ঝোল ভাত এখানে আসার আগে এই ডায়াবেটিসের সঙ্গে আরেকটা তো আমাদের ব্যাপার চিন্তায় ফেলে, সেটা হচ্ছে কিছুটা আমাদের ওই ছবির ভিলেনের মতো সবাই ওই দুটো সি, আনাচে কানাচে কোভিড দাঁড়িয়ে আছে, না হলে কোলেস্ট্রল দাঁড়িয়ে আছে। তো একদিকে কোভিড, একদিকে কোলেস্ট্রল। তো কোলেস্ট্রল মনিটরিংটা সম্বন্ধে তুমি একটু বলো, তারপরে আমি একটু অয়েল ইউজেজ এবং এই যে শুধু উৎসব বলে না, সাধারণ আমাদের ডে টু ডে লাইফে যে তুমি একটু যদি ব্রিফলি আমাকে বলো যে কেন আমরা এই অনেক সময় আমরা সবাই হার্টের ডাক্তার দেখাচ্ছি, মানে কোলেস্ট্রল সেই কৃষ্ণের শতনামের মতো। একদম, কোলেস্ট্রল ইজ বেসিক্যালি এ ক্যান্সারাস পার্ট অফ দ্য হার্ট। C stands for cholesterol, C stands for cancer also. না, কিন্তু কোলেস্টেরল তো খুব দরকার। কোলেস্টেরলটাকে যদি আমরা ভালোভাবে বুঝি, অনেকে ভাবেন যে আমার কোলেস্ট্রল খুব কমিয়ে নেওয়া উচিত, অবভিয়াসলি, কিন্তু আপনাকে বুঝতে হবে কোনটা গুড কোলেস্ট্রল, কোনটা ব্যাড কোলেস্ট্রল, কোন খাওয়া করলে আপনি ভালো থাকবেন, যেটা পরমার্থ স্যার বলবেন, কতখানি রেস্ট দরকার, কতখানি হ্যাবিচুয়াল চেঞ্জেস দরকার, সেগুলো ইম্পর্টেন্ট। ডায়েটারি হ্যাবিটস তো অবভিয়াসলি ইম্পর্টেন্ট, গ্রিন ভেজিটেবলস খাওয়া, নাটস খাওয়া, অ্যালমন্ডস খাওয়া, আপনার ব্লাড প্রেশার কমানোর জন্য সল্ট রিডাকশন, এগুলো তো ইম্পর্টেন্ট। বাট যদি আপনার রুটিন স্ক্রিনিংয়ে হেরিডিটারি পার্টে যাদের কোলেস্টেরল অলরেডি বেশি থাকছে, তাদের ক্ষেত্রে প্রথম থেকেই একটা প্রিকশন নেওয়া দরকার। অনেকেই আমরা হেরিডিটারি কোলেস্টেরলের ডিজিজে ভুগি, যারা আর্লি হার্ট অ্যাটাকস এবং অন্য কিছু অ্যারিথমিয়াস নিয়ে প্রেজেন্ট করতে। আচ্ছা, আমি তোমাকে একটা সিম্পল প্রশ্ন করি, এটা অনেকেই আমাদের বলেন যে ধরো আমার প্রথম চেক হলো, আমি দেখলাম যে আমার কোলেস্ট্রল, তারপর যেগুলোকে আমরা নজর দিই এলডিএল, এগুলো একটু বেশি হলো, তাহলে কি তুমি সঙ্গে সঙ্গে আমাকে ওষুধ দেবে, না তুমি আমায় এইখানেই কোশ্চেন কিছু আমাকে তুমি ডায়েট সম্বন্ধে কিছু বলবে? আমি যেটা প্রথম করব, আপনার এজ স্ট্র্যাটিফিকেশন করা হবে। যদি কোনো মানুষ আমাদের ইন্ডিয়ান সিনারিওতে 45 বছরের নিচে থাকে, অলওয়েজ ডায়েটারি মডিফিকেশন ইজ দ্য ফার্স্ট অ্যালং উইথ দ্য হেলদি লাইফস্টাইল। যদি 45 বছর, ডায়েটে কি বলবে? ডায়েটের মধ্যে ফ্রাইড আইটেমস খাওয়া যাবে না, কোক জাতীয় বা বিভারেজেস, যেগুলো সুইটেন্ড বিভারেজেস, সেগুলোকে অ্যাভয়েড করতে হবে। ফ্রাইড আইটেমসের সাথে যেগুলো অলরেডি প্রিপেয়ার্ড ফুডস আউটসাইড, যেগুলো আমরা ফাস্ট ফুড বলে থাকি, সেইগুলোকে হ্যাবিট চেঞ্জেস করতে হবে। রেড মিটস টু বি অ্যাভয়েডেড। যদি এগ ইয়াক কেউ খেতে পছন্দ করেন, ডিমের কুসুম ছাড়া খাওয়াটাই ভালো। অ্যাটলিস্ট ম্যাক্সিমাম সপ্তাহে 1টা বা 2টো ডিমের কুসুম আমরা খেতে পারি, কিন্তু এগ অ্যালবুমিন মানে সাদা অংশটা আমরা রেগুলার বেসিসে খেতে পারি। এছাড়া যেগুলো বলি, গ্রিন ভেজিটেবলস খাওয়া, যেটা খুবই ভালো, অ্যালমন্ডস, অবভিয়াসলি ইট ডিনোটস দ্য গুড কোলেস্টেরল।
এছাড়া আদার্স যে ডায়েটারি হ্যাবিটস বাদ দিলে টু সাম এক্সটেন্ট ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল স্ট্রেস, যেগুলো আমাদের ইন্টেস্টিন থেকে মেন সার্কুলেশনের থ্রু হ্যাঁ, লিভার, true. যেটা আমরা বারবারই ভুলে যাই। হ্যাঁ, আমরা ফিরে আসছি ওই কথাটা। সৌম্য একটা সাংঘাতিক কথা বললো, সেটা হচ্ছে দেখো আমরা শুনেছি যে আধুনিক বাঙালিকে তেল খেয়ে বাঁচতে হয় এবং তেল দিয়ে মেরে বাঁচতে বাঁচতে হয়। তো এ একটা ভীষণ কথা বললো যে বাঙালি তো মানে তেল দেওয়াটা অব্যাহত আছে, এধার ওধার তেল না দিলে যন্ত্রপাতি মরচে ধরে যাবে, ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ করবে, উপরওয়ালারা নেতা নেত্রীরা চোখ রাঙাবে, তো তেল তো দিতেই হবে। তো তেল দেওয়াটাও না কমলে খাওয়াটা কমাতে হবে। পরমার্থ তুমি কোন তেল সেটা নিয়ে হ্যাঁ তুমি একটু আমাদের সিম্পলিফাই করে দাও, কোন তেলটা দিতে হবে সেটা আমরা জানি, সেটা আমাদের বিন্দুমাত্র কোনো আমরা আমরা এখন আমরা একটু উপরের দিকে চলছি আর কি। আমাদের তেল দেওয়াতে আমাদের প্রচণ্ড পারদর্শিতা, এবং হয়তো আরও বেশি পারদর্শী হতে হবে সময়ের সাথে সাথে। তো দেওয়াটা নিয়ে আমরা পরে একটা সেশন করব। খাওয়াটা নিয়ে এখন একটা ধরো 3-4 জনের মধ্যবিত্ত বাঙালি পরিবার, হ্যাঁ আমার যেটা বক্তব্য, তুমি তাকে সেদ্ধ খাওয়াতে পারবে? না, কখন এমন সেদ্ধ খাইয়েও যে খুব একটা পরিবর্তন করতে পারবো তাও আমরা কিন্তু নয়। কেননা সৌম্য যেটা বলার চেষ্টা করছিলেন সেটা মনে রাখুন যে আমাদের কোলেস্টেরলটা কিন্তু গুড কোলেস্টেরল বলেও একটা ব্যাপার আছে, যেটা আমাদের বাড়ানো দরকার। এবং গুড কোলেস্টেরলটা কি করে, যে ওই যে বললাম যে হার্টের আর্টারিতে যে বিভিন্ন রকম পলি পড়ছে, সেই পলিটাকে স্ক্যাভেঞ্জিং করার কাজটা, সেই পলিটাকে মানে সরিয়ে দেওয়ার কাজটা কিন্তু গুড কোলেস্টেরলই করে। অতএব আমাদের দরকার কিছুটা তেল খাওয়া সারাদিনে, শুধু দিলেই হবে না। তো সেটা যদি হয়, আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করি, যদি দেখি যে 80-র দশক অবধি কিন্তু বাঙালির এই পরিমাণ হার্টের অসুখ কথাটা কিন্তু আমরা শুনিনি। তখনও কিন্তু হার্টের অসুখ হতো, তখনও অ্যাঞ্জিওপ্লাস্টি বাইপাসের এত ছিল না, বাড়াবাড়ি ছিল না, তখনও হার্ট অ্যাটাক হতো এবং বাঁচত। কিন্তু 80-র দশকের পরে একটা র্যাডিক্যাল চেঞ্জ হয়েছিল, যখন বলা হয়েছিল যে হার্টকে বাঁচানোর জন্য আমাদের সাদা তেল খেতে হবে। এই সাদা তেল আসার পর থেকে যেদিন বাঙালি মাছ ভাত ছেড়ে চাউমিন আর চিলি চিকেনে ট্রান্সফরমেশন নিতে শুরু করলো, সেদিন থেকেই কিন্তু আমাদের হার্টের অসুখের এই প্রাদুর্ভাব। সাদা তেল বলতে কি বুঝতো? হ্যাঁ, এবার তখন সাদা তেল বলতে স্যার বুঝতো সানফ্লাওয়ার অয়েল, স্যাফোলা, আর স্যাফোলাটা পরে এসে সানফ্লাওয়ার অয়েল, আর আমি অনেকদিন রান্না বান্না করিনি, বাদাম তেল বোঝা যেত। এখন আবার অলিভের হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে কি, যদি আমরা হার্টের ওই আমাকে একজন বলেছিল অলিভ অয়েল খেতে বা মুখ তমুক করতে, তারপর আমি অলিভ অয়েলের দাম দেখে বললাম যে এমনি ক্যাশে তো কোলাবেই না, ক্রেডিট কার্ডেও পারবো না, ব্যাংক লোন নিতে হবে। শুধু তাই না, অলিভ অয়েলের একটা প্রবলেম, ফ্রাই করলে গন্ডগোল, ফ্রাই করা যায় না, কারণ আগুন লেগে যায় অলিভ অয়েলে, ইটস ভেরি হাইলি ইনফ্লেমেবল। আর মেডিটেরেনিয়ান ডায়েটে অলিভ অয়েল ওয়াজ নেভার ফ্রাইড। ওদের ফ্রাই বলে কোনো ব্যাপার নেই, উপরে ছড়িয়ে দেওয়া, স্যালাড করার জন্য ইউজ করা। তাহলে এখন আমরা একটি সাধারণ বাঙালি পরিবারকে অয়েল ইনটেক নিয়ে একটু বলো। আবার মাছ ভাতে ফিরে যেতে বলবো। আমি বলবো যে মাছটা ভেজে খান, এবং সেটা এতে মাস্টার্ড অয়েলেই ভাজুন, আমাদের সনাতনী সর্ষের তেলে ভাজুন। যদি কোনো ভাজা খাবার খুব ইচ্ছা থাকে, বাঙালির পাতে ভাজা ছাড়া হবে না। দুটো লুচি খাবার যখন ইচ্ছে হবে, লুচিটা অবশ্যই আপনাদের ওই সাদা তেলেই ভাজবেন, ঘিয়ে ভাজবেন, কিন্তু তরকারি যখন করবেন সেটা কিন্তু সর্ষের তেলে করবেন। এই যে সাদা তেল আর সর্ষের তেলের মিশ্রণ, এটা খুব দরকার। 1:4 রেশিওতে মেশাতে পারলে খুব ভালো করা। 2:5 রেশিওটাকে আমরা করতে পারবো, তাতে ওই স্ক্যাভেঞ্জিংটা বেটার হবে। কিন্তু সেটা ওইভাবে করা মিডিয়াম পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আর স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এই দুটো জিনিসকে, তার মধ্যে পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের মধ্যে দুটো পার্ট আছে, একটা ওমেগা 3, একটা ওমেগা 6। এই ওমেগা 3 ওমেগা 6 রেশিওটা যদি 1:4 হয়, তাহলে এটা শরীরের পক্ষে সব থেকে ভালো। এবং দেখা গেছে ফিশ কুকড ইন মাস্টার্ড অয়েল, মাছ সর্ষের তেলে ভাজলে মাছের ওমেগা 3 এবং ওমেগা 6 অফ দ্য মাস্টার্ড অয়েল, এটা এমনভাবে মেশে যেটা খুব কাছাকাছি 1:4 হয়। 1:4 আপনি করতে পারেন একটা বোতলে, সাদা তেল 1, সর্ষের তেল 4 করে মেশাতে পারেন, কিন্তু সেভাবে সম্ভব নয়।
বরং খাবারের পরিমাণটাকে ওরমভাবে করতে পারলে যে আমি সাদা তেলে লুচিটা ভাজবো, আলুর দমটা করবো সর্ষের তেলে, তাহলে ওই মেশাটা বেটার। তোমরা 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 কি কোনো আমাদের ধরো পার হেড একজন লোক সপ্তাহে বা মাসে একটা ইন্ডিকেশন দেবে অয়েল ইনটেক সম্বন্ধে? একদম সেটাই আমি বলতে চাইছিলাম যে অয়েলের যে বিজনেস বেসিক্যালি এটা অনেকটা ব্র্যান্ডিং। তো কোন ব্র্যান্ড খাবেন, কোন তেল খাবেন, এগুলোর কথা বেশি না ভেবে আমি অন্তত বলবো যে টোটাল অয়েল ইনটেকটাকে কমান। যতখানি আমি সর্ষের তেল খাবো না সানফ্লাওয়ার খাবো না স্যাফ্লাওয়ার খাবো না স্যার বললেন কিনতে পারলে ব্যাংক লোন নিয়ে অলিভ অয়েল খাবো, দ্যাট ডাজ নট ম্যাটার। সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস হলো আমি ভাজা জিনিস কম খাবো, ডাইরেক্ট অয়েল কম খাবো। তো সেইগুলো করতে গেলে যদি আমরা সপ্তাহে কোনো বাঙালি বাড়িতে 500 তেল 3 থেকে 4 জনের আইসোলেটেড ফ্যামিলিতে সপ্তাহে বলছি খরচ হয়, সেটাকে যদি আমরা আরো হাফে আনতে পারি মানে 200 ml এর মধ্যে মানে পার ডে, ওটা হবে না। 3 জন ফ্যামিলিতে যদি হবে স্যার 50 ml ইজ সাফিসিয়েন্ট টু কুক ফর 3 or 4 persons। 3 জন অ্যাডাল্ট একজন বাচ্চা নিয়ে 25 ml পার হেড পার ডে এই হিসেব যদি আমরা করি, তাহলে 70 চার জনে 75 100 ml। এবার করাটা এরকম ভাবে সম্ভব, সেটা হচ্ছে প্রথম দুটো জিনিস করতে হবে। একটা হচ্ছে যে বাড়িতে একটা পলা বা একটা তেলের কন্টেনার করতে হবে যেটা 100 ml। আমরা আবার এটাকে একটু আন্ডারলাইন করি যে ধরো আমরা 4 জনের অ্যাভারেজ পরিবার, একদম 4 জনের আমরা 4 জনের অ্যাভারেজ পরিবারকে যদি একটা গাইডলাইন দিই যে আপনারা 100 ml পার ডেতে থাকার চেষ্টা করবেন, অর্থাৎ 100 ml পার ডে যদি হয় তার মোটামুটি সপ্তাহেতে গিয়ে দাঁড়াবে 3 কেজি তেল লাগবে, মাসে 3 কেজি, মাসে 3 কেজি তেল লাগবে। এটা কিভাবে করা হবে তার হিসেবটা হচ্ছে এইরকম যে বাড়িতে একটা পলাও একটা তেলের কন্টেনার যেটা 100 ml, আর এটা তেলের বিজ্ঞাপন কে দিচ্ছে তার উপর নির্ভর করে না, তার উপর নির্ভর করে না। এটাই বলতে চাইছি, কারণ তেল অনেক বিখ্যাত লোকেরা তেলের বিজ্ঞাপন দিয়ে তারপর বুকের ব্যথা নিয়ে 3টে হসপিটালে ঢুকে পড়েন, আর তাদের দেখতে সারা পৃথিবীর থেকে ডাক্তার আসে, কিন্তু আমার আপনার বুকে ব্যথা হলে সেই চ্যানদোলা করে মাঝরাতে পাড়ার ছেলেরা পাড়ার ছেলেরা নিয়ে কোন হাসপাতালের মেঝেতে শুইয়ে দিয়ে আসবে। সুতরাং কে তেলের বিজ্ঞাপন দিচ্ছে এটা নিয়ে করো না, এটা সেই একটা বিখ্যাত গল্প ছিল না, ওই একটা ছিল না, সারা পৃথিবীতে অ্যান্টি টোব্যাকো ক্যাম্পেইন হচ্ছে আমাদের দেশে, আর এদিকে হঠাৎ শাহরুখ খান কি পান মশলায় জুটে গেল। তো লোকে মনে করলো শাহরুখ খান পান মশলা আমরাও খাবো, এবং তার পরবর্তী কয়েক বছরে পুরো স্পেশালি নর্থ ইন্ডিয়ান বেল্টে ওরাল ক্যান্সার ওয়াজ লাইক এনিথিং। তো সেটা হয়তো রেড চিলি এন্টারটেনমেন্টের ব্যালেন্স শিটে ধরা পড়েনি, কিন্তু ইট ওয়াজ প্যান্ডেমিক। তো সুতরাং ওই কোন বিখ্যাত অভিনেতা অভিনেত্রী খেলোয়াড় তেলের বিজ্ঞাপন বলছে তার উপরে আমি আমার পেশেন্টদের 3টে জিনিস বলি। তারপরে এখন একটা হোর্ডিং দেখা যায়, সেই হোর্ডিংটাকে বলে সিঙ্গাড়ার ছবি দিয়ে বলে ফ্যাট ফ্রি, তার মানে ফ্যাটটা ফ্রিতে দিচ্ছে আর কি। আরেকটা জিনিস আছে যে ভেজিটেবল কোলেস্টেরল বলে একটা বস্তু ব্যবহার করা হয়, মানে ভাষা ব্যবহার করা হয়। একটা সোজা কথা বলি যে ভেজিটেবলে কোনো কোলেস্টেরল থাকে না, এটা আমাদের জানতে হবে। এইটাকে একটু কোলেস্টেরলটা কিন্তু অ্যাবসলিউটলি অ্যানিমাল সোর্স, ভেজিটেবলে কোনো কোলেস্টেরল থাকে না। তুমিও তো একমত যে ভেজিটেবল কারণে আমিও এটা দেখে খুব আশ্চর্য হয়েছি যে দু এক জায়গায় বলছে দ্য সোর্সেস ফ্রম অর্গানিক ভেজিটেবল কোলেস্ট্রল। তো আমি ভাবলাম আমার হয়তো পুরোনো বইগুলো ধুলে ঝেড়ে আবার দেখছিলাম যে গাছের আবার কোলেস্ট্রল হলো কবে থেকে। ইটস এ পিওর অর্গানিক সোর্স। আর আমি অয়েলটাকে এরকমভাবে লিমিট করতে বলি, সেটা হচ্ছে যে বহু ফ্যামিলিতে দেখবেন যে আমাদের তেল কিন্তু ইয়েতে আসে না, মানে মাসিক ওই রেশনে আসে না। তেল আসার জন্য একটা ছোট্ট তেলের কৌটো আছে, যেটা মাঝে মাঝে সেটা ভালো তো বাড়ির কাজের লোক আঁচলের তলায় চাপা দিয়ে নিয়ে বেরিয়ে যায়, বৌদির ইনস্ট্রাকশনে পাড়ার দোকান থেকে তেল আসে। ওই তেলটাকে যদি হিসেব করেন তাহলে দেখবেন সেটা কিন্তু আপনার ওই 3 কেজি দুগুণে গিয়ে দাঁড়াচ্ছে। ফলে কখনোই ওটা অ্যালাউ করবেন না। মাসিক রেশনে তেল কিনে ওই 100 ml কৌটোতে ঢালুন। আপনি আমার কথা শুনে একটা মাস করে দেখুন,
দেখবেন ওই 100 ml তেল কোনো তেল একদিনে এবং রান্না হয় না, কমাতে ও না একটু পারলে একটু 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 করে থেকে যাবে। তোমরা এটা দেখেছো যে অনেকে পাচ্ছে 100 ml তেলে রাখতে? হ্যাঁ একদম। হ্যাঁ আমার বাড়িতে একদম আমার 100% বাড়িতে আমাদের আমার বাড়িতে বাড়িতে হয়। অন্তত হয়। maintain হয়। আমার বাড়িতে তার চেয়েও কম 100 তেল রান্না হয়। এবং শুধু তাই নয় স্যার, কিছুটা করে তেল বেঁচে যায়, ওই একদম। বেঁচে যাওয়া তেলটাকে যদি আপনি মাসে 2 বার ব্যবহার করেন তাহলে তখন মাংস রান্না তবে করেও খাওয়া যায়। রিইউজ তেল তখন না এমন- ব্যবহার করাই ভালো, এটাও একটা হ্যাঁ, আরেকটা কথা আমি জানি তোমরা আশা করি এটা নিয়ে একটু আমরা সবাইকে বলে দিই, কারণ আমরা খানিকক্ষণ আলোচনা না করলাম। ওইটা স্যার বলে রাখি যে ওই স্যাচুরেটেড তেলের ব্যাপারটা, সেটা হচ্ছে যে তেল যখন রান্না করতে হবে তখন একটা জিনিস খেয়াল রাখতে হবে যে তেলটা যেন জ্বালিয়ে না ফেলি আমরা। আমাদের যেটা ওটা অভ্যাস বাঙালি রান্নাতে, প্রথম তেলটাকে প্যানে দিয়ে আগুনটা জেলে রেখে কুকনোটা কেটে তেল যখন একদম ধোঁয়া উঠছে তখন দেওয়া, ওই ধোঁয়া ওঠা দিস ইজ তেলটা লাইক এ কেমিক্যাল রিঅ্যাকশন। হ্যাঁ তখন তেলের নেচারটা চেঞ্জ করে চেঞ্জ যাচ্ছে। করে যায় এবং ক্ষতিকারক হয়ে যায়। এবং এটা খানিকটা ইজ দ্য ডিফারেন্স। এই যে আমাদের বাবা মারাও বলে এসছে এই বাইরে খেও না, বাইরের বাড়ির খাবার বাইরের খাবার। ফাস্ট ফুড জিনিসটাই এই তো বাইরের ভাজা খাওয়া এবং বাড়ির ভাজা খাওয়ার মধ্যে এটাই তফাৎ। একদম। হ্যাঁ। আর যে সাবধানে থাকুন, আমাদের প্যানিক করে লাভ নেই। আর এক্সারসাইজ যেটা আমরা বলার চেষ্টা করছিলাম, একদম, বারবারই। যে আমাদের সুগার যাদের বেশি তাদের জেনে রাখুন সুগার দুটো জায়গায় ম্যাক্সিমাম ইউজেজ হয়। একটা হচ্ছে ব্রেন, সে কিন্তু রাজার মতো নিজের ভাগের সুগারটা নিয়ে বাকি সুগারটাকে রক্তে ছেড়ে রেখে দেয়, এবং যে ছেড়ে রেখে পরমার্থ দেওয়ার- আমার মনে হয় আরেকটা জিনিস আমাদের একটু হাইলাইট করা উচিত। আমরা ডায়াবেটিস নিয়ে বলেছি, তেল নিয়ে বলেছি, আর আমাদের Smoking নিয়ে বলেছি, না, স্যার। হ্যাঁ, প্রথাগতভাবে আমাদের খাবারের মধ্যে বিশেষত যারা যে দেশগুলোর একটু পকেটে টান আছে তারা কি করে, কার্বোহাইড্রেট বেশি খায়, খুব প্রোটিন বেশি কম। কার্বোহাইড্রেট খাওয়াও ভালো না। হ্যাঁ, তো আমাদের একটা কনসিয়াস এফার্ট করতে হবে, কারণ কোনো একটা এখনো অজানা কারণে আমাদের অ্যাডাল্ট অনসেট ডায়াবেটিস এগুলো বেশি। সুতরাং একটুখানি বয়স হয়ে গেলে ওই বছর 20 অবধি ছেলেমেয়েরা কী খাচ্ছে তারা হজম করে নেবে, তাদের অ্যাক্টিভিটি বেশি, মেটাবলিক রেট বেশি। তারপর থেকে কিন্তু ভাতের পরিমাণগুলো সবাই একটু মেপে খাওয়া একটু উচিত। কাটছাট করতেই হবে। যে একটা সেদিন একটা বই পড়ছিলাম, তাতে বলছে সুগার দ্য নিউ পয়জন। তো খেতে হবে, আমাদের হ্যাবিটের মধ্যে আমাদের সিরিয়াল নির্ভর খাওয়া দাওয়া, ভাত আমরা সে একটা গুছিয়ে আর কি এক টুকরো মাছ খেতে একটা ঢিপি ভাত খেলাম, সেই অভ্যাসটা ছেড়ে দিন। যে ভাতের পরিমাণটা, সুগার আপনার নেই, ভালো থাকুন, কিন্তু যতটা খাওয়া আমার পক্ষে অপটিমাম সেইটা খাবেন। আর রাত্রির বেলা একটা বিরাট খেয়ে, মানে আমাদের একটা চেঞ্জ অফ ডায়েট অনেক সময় ভাবতে হবে বিয়ন্ড দ্য এজ অফ 40-45। যে ঠিক আছে, আমরা অধিকাংশ মানুষই সারাদিন কাজকর্ম করে রাত্রিরে খিদেটা বেশি থাকে, কিন্তু রাত্রিরে একটা বিরাট ভরা পেট খেয়ে ঠেকুর তুলে সঙ্গে সঙ্গে শুয়ে পড়বেন না। হ্যাঁ, আপনি কখনো যখন গাড়িটা না চালান, আপনি গাড়িতে ফুল ট্যাঙ্ক পেট্রোল দিয়ে গ্যারেজে বন্ধ করে রাখেন না। সো ডোন্ট ডু ইট। কারণ তাতে কি হয়, সেডেন্টারি হ্যাবিটসে হাই ক্যালোরি ইনটেক থাকলে তখন ওই শরীরের মধ্যে মানি চেঞ্জিংয়ের মতো ক্যালোরি ইন্টারচেঞ্জিং হয়, কার্বোহাইড্রেটগুলো ফ্যাট হয়, অমুক হয়, তারপরে দেখলেন ভুঁড়িটা বাড়ছে, ওজনটা বাড়ছে, এই সমস্যাগুলো হতে শুরু করে। তাই আজকে যেমন আমরা ক্লাইমেট চেঞ্জের কথা বলছি, আমাদের নিজের শরীরের যে ইন্টারনাল ক্লাইমেট সেই ব্যাপারটা আমাদের দেখতে হবে। আর আমার মনে হয় এই বিষয়ে আমরা একমত যে আমরা যেরকম ডায়াবেটিস, কোলেস্ট্রল, অয়েল এগুলোর সম্বন্ধে বললাম, আমার মনে হয় আর একবার আমরা আন্ডারলাইন করব যে স্মোকিংয়ের কথাটা আমরা বলবো, ওরাল টোব্যাকো ইউজেজের কথা আমরা বলবো, আর তার সঙ্গে সঙ্গে এই আধুনিক যুগের যেটাকে আমরা ব্যাধি বলে মনে করেছি, আজ থেকে 3 দশক আগে আমরা মনে করতাম যে সিগারেটটা ছিল আমাদের একটা অঙ্গের আভরণ, সেই মালবোরো ম্যানের মতো একটা, সেই জিন্স পরে মুখে সিগারেট না খেলে যেন পৌরুষ প্রকাশিত হলো না। সেই রকম আজকে আমরা কতটা আরবানাইজড সেটা দেখাতে গিয়ে ছেলেমেয়েরা যে সাবস্টেন্স অ্যাবিউসের মধ্যে পড়ছেন তার থেকেও দূরে থাকবেন। আর আমরা তোমাদের সবার কাছ থেকে একটু জেনে নিই যে সবাইকে তোমরা বলো যে আমাদের এই যে ব্লাড টেস্টগুলো আমরা করি, তুমি তার ইন্ডিকেটর দাও যে কোন টেস্টগুলো ইম্পর্টেন্ট, আর সৌম্য অ্যাট দ্য এন্ড আমাদের একটা প্রোটোকল দিয়ে দেবে যে কীভাবে আমরা ভিজিলেন্সটা রাখতে পারবো। রক্ত পরীক্ষার মধ্যে পরমার্থ কোন জিনিস? বছরে একবার আমরা সুগারের পরীক্ষা করব অবশ্যই,
এবং খালি যখন পেটে। প্রথম খালি পেটে, এবং সেটা খালি পেটে ব্লাড সুগার সঙ্গে ওই গ্লাইকোসাইলেটেড হেমোগ্লোবিনটা করে নেওয়া ভালো। সঙ্গে ইউরিয়া ক্রিয়েটিনিন অবশ্যই করতে হয়। লিপিডটা একবার দেখে নেওয়া উচিত। যদি লিপিডের ওষুধ আপনি না খান, যদি লিপিডের ওষুধ খান, সঙ্গে এসজিপিটিও বছরে একবার করে করা উচিত। আর বাকি রইল ইসিজি আর চেস্ট এক্সরে, এই দুটো আমাদের বেসিক লাইন করে নেওয়া উচিত যে লোকটা সুস্থ আছে তার জন্যে। যিনি অসুস্থ বা যিনি ওষুধ খান তার কিন্তু মোডালিটিটা পাল্টাবে, এটা কিন্তু ঘটনা। বাকি তো সৌম্য। আমি যেটা সৌম্য, highlight তুমি করবো একটা- যে কি সিমটমস হলে আপনারা আমাদের কাছে আসবেন সেগুলো খুবই জেনে রাখা জরুরি। 1 নাম্বার অবশ্যই বুকে ব্যথা বা চেস্ট পেন, আপনারা জানেন এই কোভিডের সিজনে ইজি ফ্যাটিগেবিলিটি মানে অল্পতেই হাঁপিয়ে যাওয়া যেটা আমরা দেখছি, প্যালপিটেশন, বুক ধড়পড় করা বা হঠাৎ করে চোখের সামনে অন্ধকার দেখা, পড়ে যাওয়া যেটাকে আমরা সিনকোপি বলি, এই ধরনের কিছু সিমটমস ছাড়া যদি বুক ভারী হয়ে আসে, আপনি হাঁটতে পারছেন না, আগে যে কাজটা আপনি অনায়াসেই 1 কিলোমিটার হাঁটতে পারতেন এখন 200 মিটার গিয়েই থেমে যেতে হচ্ছে, আগে দৌড়ে ট্রেনটা ধরতে পারতেন এখন পারছেন না, হাঁপিয়ে যাচ্ছেন, বুক ধড়পড় করে যেতে হচ্ছে, আগে 2 কিলো আলুর বস্তা নিয়ে আপনি 3 তলার ফ্ল্যাটে উঠতে পারতেন এখন পাচ্ছেন না, এই ধরনের যে সিমটমসগুলো যদি আপনার রিসেন্ট দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আপনার ডক্টর পরমার্থ ভট্টাচার্য যে টেস্টগুলো বললেন সেগুলো তো বাধ্যতামূলক, তার সাথে যে কোনো একজন ফিজিশিয়ান বা কার্ডিওলজিস্টের চেক আপ, এবং যদি আপনি ডায়াবেটিক হন অ্যাটলিস্ট বছরে একবার রুটিন টেস্টটা দরকার, এটুকুই। Absolutely. আর আজকে আমরা এই যে এসক্লেপিয়া হেলথের যে প্ল্যাটফর্ম, তার মাধ্যমে আপনাদের কাছে আমরা এসেছি। আর অনেক কিছুর জন্য যারা ধরুন দূরে থাকেন, শহরের থেকে দূরে থাকেন, একেবারে হুটহাট করে ডাক্তারের কাছে আসতে পারছেন না, তো আমরা চেষ্টা করেছি আমাদের টেলিমেডিসিন পরিষেবার মধ্যে দিয়ে, যারা আপনারা মফস্বলে থাকেন কি দূরের ডিস্ট্রিক্টে থাকেন, আপনারা আপনাদের ডাক্তারের সঙ্গে নিয়মিত টেলিমেডিসিনের মাধ্যমে সুগার লেভেল, ব্লাড প্রেশার চেক করে ওষুধটা কী হবে, সুগারের ওষুধ কীভাবে আমরা অ্যাডজাস্ট করব, এর জন্যে অনেক সময়তে আপনাকে 1 দিন 1.5 দিন 2 দিন নষ্ট করে 300 400 500 কিলোমিটার ট্রাভেল করার হয়তো দরকার হবে না। যারা আসতে পারবেন অনায়াসে নিশ্চয়ই আসবেন, আসা যাওয়ার অসুবিধে হলে টেলিমেডিসিন ব্যবহার করুন। আর আমরা একটা ফেসিলিটির চেষ্টা করেছি যে ডক্টরদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা, সবাই যেন অগোছালো ভাব, অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না, পেটে গিয়ে একে ধরছে তাকে ধরছে, যাতে সেটারও প্রয়োজন না হয়। আজকে যেভাবে আপনি পিৎজা বিরিয়ানি অর্ডার করছেন ফোনে, সেইভাবে আপনি অ্যাপের মধ্যে আপনার ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্টও পেতে পারেন। একজন পেশেন্ট ডাক্তার দেখাবেন, এই ব্যাপারটাকে আমাদের আরও অনেকটা গুছিয়ে অনেকটা অর্গানাইজ করতে হবে। এর মধ্যে একটা কেওটিক ভাব থাকলে চলবে না। শুধু ওয়ার্ল্ড হার্ট ডেতে নয়, বাকি আমাদের বছরের বাকি 364 দিন আপনারা সবাই সুস্থ থাকুন। আমরা অনেক ঝামেলার মধ্যে দিয়ে গেছি, আজকে যখন জীবনটা খানিকটা স্বাভাবিকত্বের চেহারা নিচ্ছে, নিজেরা সাবধানে থাকুন। যে জিনিসগুলো হয়তো আপনাদের সাহায্য করবে টু হ্যাভ এ গুড নর্মাল হেলথি লাইফ, আমরা সংক্ষেপে সেগুলো আলোচনা করার চেষ্টা করলাম। আর এসক্লেপিয়া হেলথের মধ্যে দিয়ে আমরা সবসময় আপনাদের সঙ্গে আছি ফর এনি অফ ইউর নিডস। আমাদের অ্যাপ ব্যবহার করে আমাদের হেল্পলাইনের মধ্যে আপনারা নিঃসংকোচে নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করবেন। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে। থ্যাংক ইউ।